আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। দরদ দেখিয়েছি তো তোর উপর, তোকে বিয়ে করেছি। ইস, কি কান্না করছিলি তুই আমাকে বিয়ে করার খুশিতে গাড়িতে বসে। চোখ বড় বড় করে তাকালো অন্তু। সব ফাঁস করে দিচ্ছে এই মেয়ে বন্ধু মহলের সামনে। এই মেয়েকে পাওয়ার খুশিতে না হয় একটু কেঁদেছিল, তাই মান সম্মান এভাবে ডুবিয়ে দেবে। রুমে যাওয়ার পূর্বে নিবিড় সাগর কানের কাছে এসে ফিসফিস করে বলল, বান্ধবী এখন ভাবি, আর তাই আজ ভাবি সম্পর্কটাকে সম্মান জানিয়ে তোর কানে কানে বলি, বাঘিনী শিকার করে সফল হয়ে কাল আমাদের মুখ দেখা সম্ভব। ভয়ে আবার বেহুশ হয়ে পড়ে যাস না যেন। অন্তু ঢোক গিলল, প্রচন্ড সাহসের সহিত বলে উঠল, এটা তো আমার বা হাতের খেল। কখন কে কোথায় অবস্থান করবে তা কেউ জানে না। কত সেকেন্ড আর পৃথিবীর বুকে নিঃশ্বাস ফেলবে তাও কারো জানা নেই। অন্তুদের বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছে তুলি। গতকাল অবধি নিঃশ্বাসটা বারবার বন্ধ হয়ে আসছিল। সারাক্ষণ মাথায় একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল, সব ঠিক হবে আদৌ? নিমেষেই সব ঠিক করে দিল আদ্র, কাউকে ভাসতে দেয়নি কষ্টের সাগরে। তুলির মনে পড়ে গেল সেই মুহূর্তটা, যেই মুহূর্তে আদ্র খুব রিস্ক নিয়ে উপস্থিত হয়েছিল পায়েলের বাবার নিকট। নিকশ কালো আধার ডিঙিয়ে ধরণীতে সবেমাত্র সূর্য উজ্জ্বলতা ছড়াতে শুরু করেছিল। তুলি ও আদ্র ধীর পায়ে হেঁটে এসে উপস্থিত হলো পায়েলের বাবার রুমে। তখন দুটো ভয় কাজ করছিল, উনি কথাটা কিভাবে নেবেন, কি হবে এর পরিণাম। তুলির বুকটা কাঁপছিল ভয়ে, অথচ আদ্র নির্ভয় ভঙ্গিতে একটা প্রশ্ন ছুড়েছিল অতি বিনয় মিশ্রিত কণ্ঠে। ধরে নিন পায়েল অন্য কাউকে ভালোবাসে, তাহলে তাকে অভিকের সাথে বিয়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত আঙ্কেল? থমথমে নীরবতা এক মুহূর্তে গ্রাস করে নিয়েছে পুরো রুমটাকে। পায়েলের বাবা চোখ থেকে চশমাটা খুলে টেবিলে রাখলেন। খানিকটা মৌন হয়ে রইলেন তিনি। বিছানায় বসে পাশের টি টেবিল থেকে পানির গ্লাসটা উঠিয়ে নিলেন হাতে। থেমে থেমে 3 ঢোকে সম্পন্ন করলেন গ্লাসের সবটুকু জল। ওনার মুখ দেখে তুলির মনে হচ্ছে উনি যেন আগে থেকেই জানতো সবটা। চমকিত হওয়ার বিন্দু মাত্র আভাস নেই পুরো চেহারায়। ভঙ্গিমা একদম সহজ সরল। সূক্ষ্ম নিঃশ্বাস ছাড়লেন তিনি, ধীর কণ্ঠে বললেন, আমি অভিককে ডেকে পাঠিয়েছি। মেয়ের মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিতে পারবো না আমি। পায়েল মুখ ফুটে বলেনি, কিন্তু আমি জানি ও অন্তুকে ভালোবাসে। অতিশয় বিস্ময় নিয়ে হতবাক দৃষ্টিতে তাকালো তুলি। পাশে থাকা আদ্রর হাতটা চেপে ধরল শক্ত করে। আদ্র যে অবাক হয়নি তা না, অবাক সেও হয়েছে। পায়েলের বাবা ফের বলতে শুরু করলেন, একটু আগে ছাদে গিয়েছিলাম আমি, যেতেই চোখে পড়লো আমার মেয়ে বড় তৃপ্তি করে অন্তুর কাঁধে ঘুমোচ্ছে। তখন আর এক পাও এগোনোর সাহস হয়নি আমার। দরজায় দাঁড়িয়ে ঠিক সেই মুহূর্তে উপলব্ধি করতে পেরেছি এই বিয়ে হলে কখনো খুশি হবে না আমার মেয়ে। বাবা হিসেবে আমি মেয়ের প্রতি খুবই গর্বিত। আমি জানি ও আমার মন রাখতে রাজি হয়েছে এই বিয়েতে, যার জন্য এত বছর করে গেলাম। বিনিময়ে কেবল এক টুকরো হাসি দেখলেই পরাণটা জুড়িয়ে যায় আমার। জেনে বুঝে কি করে কষ্টের দিকে ঠেলে দিব তাকে। আমি জানি ব্যাপারটা খুবই জঘন্য হবে, হয়তো অভিকের পরিবার আমাদের হেয় করবে, তবুও মেয়ের খুশি কোনো ক্রমে ছিনে নিব না আমি। অন্তুর পরিবারকে বোঝাতে পারবে আদ্র? আমি এখনই যেতাম তোমার কাছে। ম্লান হাসলো আদ্র, নরম কণ্ঠে বলল, হয়ে যাবে, কিন্তু অভিকের পরিবার মানবে তো এসব? ভয় তো এটাই। ভুল করে ফেলেছি আমি আদ্র, বুঝতে ভুল করে ফেলেছি মেয়ের মনের কথা। অভিকের বাবার সাথে আমার পার্টনারশিপ দীর্ঘদিনের। তাছাড়া তুমি জানো ব্যবসায় বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছি আমি, এখনও সেটা থেকে উঠতে সক্ষম হয়নি। পায়েলের বাবার হতাশাজনক বার্তায় তুলির ভীষণ খারাপ লাগলো। ভয় হচ্ছে খুব। এত বছর ধরে বিয়েটা ঠিক এমনি এমনি কেন? বিয়ে ভাঙতে রাজি হবে কেউ? তাছাড়া অভিকের পরিবারের জন্য এটা খুবই অপমানজনক। যে কোনো মানুষ মেনে নিবে না এমনটা। তুলির মনে জেঁকে ধরা ভয়টাই বাস্তবে পরিণত হলো। নিস্তব্ধতা ছেয়ে গেছে পুরো বাড়িতে। গত রাতেও তুমুল আওয়াজে মুখরিত হয়েছিল এই বাড়ির চারপাশ, অথচ সকাল সকাল নির্জীব নিস্তব্ধ। সামনের সোফায় একটা ছেলে বসে আছে, গায়ের রংটা শ্যামলা, দেখতে খারাপ নয়। তুলির এমনটাই মনে হলো, কারণ তার অক্ষিতে শুধু তার ডাক্তার সাহেবই সবচাইতে সুন্দর পুরুষ। নতমস্তকে দাঁড়িয়ে আছে পায়েল তুলির পাশে।
এত বড় হয়েও নার্ভাসের তাড়নায় তুলির মতো ছোট্ট দুর্বল দেহের অধিকারী একটা মেয়ের হাত আঁকড়ে ধরে আছে। অভিক রাগী গলায় বলে উঠল, আপনাদের কোনো অধিকার নেই আমাদেরকে এভাবে অপমান করার। এত বছর ধরে বিয়ে ঠিক, অথচ বিয়ের খানিক সময় আগে বলছেন বিয়ে হবে না। আর ইউ ম্যাড? এত ফালতু আপনারা। নিমেষে ক্রুদ্ধ রূপ ধারণ করলো আদ্রর চক্ষু জোড়া। রাগে চোয়াল শক্ত হয়ে এলো তার। পায়েল রাগের চেয়ে আহত হলো বেশি। তার জন্য তার বাবাকে এমনটা বলার সাহস পেল কেউ, শুধুমাত্র একটা ভুলের জন্য। আজ বুঝলো পায়েল কখনো বাবা মায়ের কাছে কিছু গোপন রাখতে নেই, কারণ তারা সবসময় সন্তানের খুশিটাই চায়। আরও আগে যদি মনের কথা বাবার নিকট প্রকাশ করত, তবে হয়তো পরিস্থিতি আজকের চেয়েও কিছুটা ভালো হতো, এতটা কষ্ট পেতে হতো না। তুলি গভীরভাবে তাকালো সবার দিকে। দেখতে পেল পায়েলের বাবার চোখের কোণায় জল চিকচিক করছে। গড়িয়ে পড়ার আপ্রাণ চেষ্টাও চালাচ্ছে হয়তো। অন্তু, নিবিড়, সাগর হাত মুষ্টিবদ্ধ করে নিজেদের সামলানোর প্রয়াসে অব্যাহত, কিন্তু আদ্র পারেনি নিজের ভেতরে দাও দাও করে জ্বলে ওঠা অগ্নিশিখা নেভাতে। কিছুটা গম্ভীর কণ্ঠে বলে উঠল অভিককে, আমার জানা মতে আপনি একজন ইউনিভার্সিটির লেকচারার, কিন্তু আপনার কথাবার্তা দ্বারা আমার মনে হচ্ছে আপনি একজন অশিক্ষিত লোকের চেয়েও অধম। আদ্রর সোজাসাপটা অভিব্যক্তিতে রোষপূর্ণ চাহনি নিক্ষেপ করল অভিক, কিন্তু তা খুবই নগণ্য আদ্রর ওই নীলাভ চোখের তেজি রূপের কাছে। আদ্রর ঠোঁটের কার্নিশে লেগে আছে তুচ্ছ হাসি, অথচ নেত্রে কেবলই ক্রুদ্ধতা। বেশিক্ষণ চেয়ে থাকতে পারল না অভিক, কিছুটা তেতে উঠে বলল, আপনার সাহস কি করে হলো ডাক্তার আদ্র আহনাফ? আপনি আমার ক্যারেক্টার নিয়ে বিবেচনা কেন করবেন? আমি আপনাকে সেই রাইট দেইনি। তাই নাকি? কিন্তু আমি তো আপনার ক্যারেক্টার নিয়ে কিছুই বলিনি। যদি বলতে শুরু করি কিছুই বাদ পড়বে না। আপনার বাল্যকাল হতে এতটুকু পর্যন্ত গড়গড় করে বলে দিতে পারবো অনায়াসে। একটু ভুল হবে না, দেখবেন এতে না আপনার সব তথ্য ফাঁস হয়ে যায়। শুরু করব কি? আদ্রর কথার প্রেক্ষিতে সূক্ষ্ম একটা ঢোক গিলল অভিক। সেকেন্ডের ব্যবধানেই পাংশুটে রূপ ধারণ করল সারা মুখশ্রী। অভিকের মুখভঙ্গি চোখে পড়তেই বাঁকা হাসি ফুটে উঠল আদ্রর অধর যুগলে। কণ্ঠস্বর যথেষ্ট সংযত রেখে বলল অভিক, তাহলে বিয়ের ব্যাপারে নাকচ করছেন আপনারা? আমি কিন্তু চাইলে জোর করে বিয়ে করাতে পারি পায়েলকে। তাছাড়া এই বিয়ের সাথে আপনার ছোটখাটো প্রজেক্টটাও জরুরি আঙ্কেল। বিয়ে না হলে আপনার সাথে আমার বাবা কোনো সম্পর্ক রাখবেন না। তখন শর্ত মোতাবেক আপনার প্রজেক্টে ইনভেস্ট করা 4 লাখ টাকা আপনি আমাদের ফেরত দিতে হবে। আকস্মিক এমন কথায় থমকে গেল পায়েলের বাবা সহ সকলে। একটা মানুষ এত নিকৃষ্ট কি করে হতে পারে? কিভাবে পারল বিয়ের সাথে বিজনেস টানতে? তিনি আজ বুঝতে পারলেন মুখে পাশে আছি বলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় অনেকে, কিন্তু অন্তরে ধারণ করে রাখে অন্য কিছু। আল্লাহর প্রতি লাখ লাখ শুকরিয়া আদায় করছেন তিনি যে সময় থাকতে এভাবে এই মানুষগুলোর খোলস উন্মুক্ত হয়েছে। নয়তো নিজের মেয়েকে এমন মানুষদের হাতে তুলে দিতে ভাবছিলেন, ভাবতেই বুকটা হাহাকার করে উঠল। গম্ভীর স্বরে বললেন, আমাকে কয়েকটা দিন সময় দাও অভিক, দিয়ে দিব আমি। কোনো সময় দেওয়া হবে না, আজ রাতের মধ্যে দিয়ে দিবেন। ঝাঁঝালো দৃষ্টিতে তাকালো আদ্র, কপাল কুঁচকে কণ্ঠে রাগ নিয়ে বলে উঠল, নামে টিচার, বিবেকে মূর্খ। টাকা আজ 2 ঘন্টার মধ্যেই পাবেন। ইচ্ছে হলে টাকা নিয়ে যাওয়ার জন্য 2 ঘন্টা অপেক্ষা করতে পারেন। কথাটা শেষ করেই রাদীপ সাহেবকে কল দিল আদ্র। কল রিসিভ হতেই নম্র স্বরে বলল, আমার 4 লাখ টাকা প্রয়োজন বাবা। জানি হুট করে বললে এত বড় অ্যামাউন্ট রেডি করা পসিবল নয়, তাই 2 ঘন্টা সময় দিলাম। ছেলে হিসেবে নয়, ব্যাংক থেকে যেভাবে লোন নেওয়া হয় তেমনভাবেই নিচ্ছি। একটা সময় দিয়ে দিব, কিন্তু এই মুহূর্তে আমার সামনে একজন নিকৃষ্ট মানুষ উপস্থিত আছেন যিনি টাকার জন্য ছটফট করছেন। রাখি, আল্লাহ হাফেজ। আদ্রর তাচ্ছিল্য কথা শুনে অভিকের পরিবার বাদে উপস্থিত সকলের মুখে হাসি ফুটে উঠল, যাকে এক কথায় তৃপ্তির হাসি বলা যায়। বেশ শব্দ হয়েছে অভিক ও তার পরিবার। পায়েলের বাবা আদ্রকে বুকে জড়িয়ে নিলেন। অন্তর ফ্যামিলিকেও রাজি করিয়ে নিল আদ্র। অন্ত খুশিতে গদগদ হয়ে বলল, তোর মতো বন্ধু কারো কপালে না জুটুক, কারণ আমি ইউনিক থাকতে চাই।
কোমরে কারো স্পর্শ তুলির দেহের সর্বাঙ্গ কেঁপে উঠল তীব্রভাবে। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হলো কল্পনার জগৎ। স্পর্শ আরো গভীর হতেই তুলি রাতের আকাশে ঝলমল করা তারার দিকে দৃষ্টি তাক করল। তুলি একটা জিনিস বেশ খেয়াল করেছে, যখনই আদ্র ও সে কাছাকাছি আসে তখন সুদূর ওই গগনে আকাশে তারার মেলা বসে। ছোট থেকেই শত শতবার তুলি চেষ্টা করেছে তারা গোনার, কিন্তু কখনো সম্ভব হয়নি। তবে তুলির কাছে মনে হয় আদ্র ও তার ভালোবাসার সাক্ষী হতে তারারা দলে দলে আকাশের বুকে ভিড় জমায়। তুলি উল্টো ঘুরে আদ্রর বুকে মিশে গেল, কোমল স্বরে আওড়ালো, একটা প্রশ্ন করি ডক্টর সাহেব? 1000টা করো। তুলি আলতো হাসলো, প্রত্যুত্তরে বলল, 1000টা নেই, আপাতত মনে একটা প্রশ্নই আছে। তুলির চুলের ভাঁজে ছোট্ট একটা চুমু খেলো আদ্র, চুলগুলো ঠিক করে দিতে দিতে বলল, তাহলে মনের কথা মুখে এনে তাদের ধন্য করুন মিসেস তুলা। আপনি অভিক ভাইয়ার ব্যাপারে সব জানেন, মানে ওনার সিক্রেট সহ? আমি তখন খেয়াল করেছি আপনার কথাগুলো শুনে খানিকটা চুপসে গিয়েছিলেন উনি। ওনার চরিত্র নিয়ে কি বলতেন? ওনার কি চরিত্র দোষ আছে? কেমন দোষ? এটা তো মুখে বলা যাবে না, প্র্যাকটিক্যালি দেখাতে হবে বউ। মানে? আমতা আমতা করে প্রশ্ন করলো তুলি। দেখলো আদ্র ঝুঁকে পড়েছে তার দিকেই, চোখে মুখে দুষ্টুমির ছাপ। তুলি কাপা কাপা কণ্ঠে কিছু বলবে তার পূর্বেই গলায় আদ্রর ভালোবাসাময় স্পর্শ অনুভব করলো। অভ্যাসবশত একটা হাত মুঠোয় পুরে নিল আদ্রর বুকের কাছের কালো টি শার্টটার কিছু অংশ। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তুলির, ফ্লোরে ঠেকিয়ে রাখা পা দুটো থরথর করে কাঁপছে। আদ্রর বুকে নেতিয়ে পড়বে ভাব, কোমরে হাত পেঁচিয়ে আরো প্রগাঢ়ভাবে মিশিয়ে নিল আদ্র। তুলি শুকনো কণ্ঠে কোনো রকমে বলল, পানি পানি খাবো আদ্র। গলা থেকে মুখ উঠিয়ে তুলির শ্যামবরণ মুখটায় নজর ঠেকালো আদ্র। নির্মল বাতাস ছুঁয়ে চলেছে দুজনের দেহের সর্বাঙ্গে। তুলির বুঝে রাখা ঘন ঘন আখি পল্লবে দৃঢ়ভাবে ঠোঁট ছোঁয়ালো আদ্র। তৎপরে তুলিকে কোলে তুলে নিয়ে রুমে এনে বিছানায় বসালো। পানির গ্লাসটা হাতে নিয়ে নিজে অর্ধেক পানি পান করে বাকিটা তুলির দিকে বাড়িয়ে দিল। কাপা কাপা হস্তে গ্লাসটা নিয়ে পানিটুকু খেলো তুলি। গ্লাসটা রেখে আদ্র তুলির খুব নিকটে বসলো, ভ্রু উঁচিয়ে বলল, এবার মানেটা বুঝলে অভিকের চরিত্র দোষের। আবার আমার চরিত্রে দোষ আছে ভেবো না তুলা, আমি তো আমার বউকে একটুখানি ছুঁয়েছি। তুলির চক্ষুদায় বড় বড় হয়ে গেল তৎক্ষণাৎ। এবার বেশ বুঝতে পারলো সে, তড়িঘড়ি করে বলে উঠল, এমন একটা জঘন্য লোকের সাথে পায়েলাপুর বিয়ে হতে যাচ্ছিল। পায়েলাপু জানতো? ভেতরে চেপে থাকা দীর্ঘ নিঃশ্বাসটা বাহিরে মুক্ত করে দিল আদ্র। মাথা নাড়িয়ে বলল, না, জানতো না। এটা প্রায় 2 বছর আগের কথা। আমার একজন হার্টের পেশেন্ট ছিলেন মিস তামান্না। উনি গত হয়েছেন প্রায় 1 বছর হবে। মেয়েটা খুবই স্ট্রেস নিত, ডিপ্রেশনে ভুগত। আমি 12 কয়েক উনাকে সাইকিয়াট্রিস্ট দেখানোর পরামর্শ দিয়েছি। তাছাড়া মেয়েটা প্রেগনেন্ট ছিল। কথায় কথায় উনি আমাকে উনার জীবনের কিছু কথা শেয়ার করেন। শোনার স্পৃহা না থাকলেও উনার ভালো মন্দ ভেবে শুনলাম বাবা মা নেই মেয়েটার। যতদিন বেঁচে ছিল স্ট্রাগল করেছে অনেক, তবে ভুল করে ফেলেছিল। রিলেশনশিপে জড়িয়ে বয়ফ্রেন্ডের কুপ্রস্তাবে রাজি হয়ে ইন্টিমেট হয়েছে। কথাটা শোনা মাত্রই মস্তিষ্কে রাগ চেপে বসেছিল আমার। জীবন কি এতটাই তুচ্ছ, কেউ বললেই দিয়ে দিবে? একটা মেয়ে নিজের সম্মান অন্যের হাতে তুলে দিলে আমার মতো সেটা জীবন দিয়ে দেওয়ার চেয়ে কম না। ফলস্বরূপ ছেলেটা নিজের স্বার্থ হাসিল করতে পেরে মেয়েটাকে ছেড়ে দিয়েছে। ছেলেটার কেউ নয়, সে ছিল অভিক। মিস তামান্না সেই ইউনিভার্সিটিতে পড়তেন যেখানে অভিক লেকচারার হিসেবে নিয়োজিত। আমি মেয়েটার কথায় একদম বিশ্বাস করিনি, কিন্তু কথাগুলো ফেলে দেওয়ার মতো ছিল না। আমার কথায় একদিন জোর করে মেয়েটা অভিককে ডেকে রেস্টুরেন্টে দেখা করে। দুজনের কথাগুলো স্পষ্ট আমার কর্ণে প্রবেশ করেছিল। আমি আড়ালে থেকে সবটা দেখেছি। কতটা অমানবিক, নিষ্ঠুর হলে নিজের সন্তানকে মেরে ফেলার হুমকি দিতে পারে তোলা। জানোয়ার একটা। আমি এসব কিছুই পায়েলকে আঙ্কেলকে বলিনি, কারণ আমি শতভাগ নিশ্চিত ছিলাম পায়েলের বিয়ে আমি এই জানোয়ারের সাথে হতে দিব না। একে শাস্তিও আমি দিব। আর এখনো বলিনি কাউকে। এতে আঙ্কেলের কষ্ট বেড়ে যেত, দ্বিগুণ হয়ে যেত অনুশোচনার পরিমাণ।
তুলির চোখ জলে ভর্তি হলো। ভেবেই কুল পাচ্ছে না মানুষ এত জঘন্য হতে পারে। থেমে থেমে প্রশ্ন করলো, বাচ্চাটা? প্রেগনেন্সি যখন 5 মাস রানিং, মিসক্যারেজ হয়েছে মিস তামান্নার। কষ্টে ভারী হয়ে গেল তুলির বুকটা। আদ্রর বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। পিঠে হাত রেখে কানের কণ্ঠে পিঠে শুষ্ক অধৈর্যরা ছুঁয়ে দিল আদ্র। স্মিত হেসে বলে উঠল, তুমি এত নাজুক কেন তুলা? অন্যের কষ্টে অশ্রু বিসর্জন দিচ্ছ। এত নরম কেউ হয়? জীবনে অনেক স্ট্রং হতে হবে তোমাকে। কিছু কিছু মুহূর্ত এমনও আসতে পারে তোমার একাই মোকাবেলা করতে হবে। তখন এভাবে ভেঙে পড়লে চলবে না। তুমি কাঁদলে আমার ভয় হয়, হৃৎপিণ্ডের ব্যথাটা বেড়ে যায় ক্রমশ।